এআই এবং মেশিন লার্নিং এটা আসলে কি? মেশিন লার্নিং শেখাটা কিন্তু নট জাস্ট ফর রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা জানতে পারলে তারা কিন্তু এটাকে বাস্তবে অনেক কাজে লাগাতে পারে। এআই ভবিষ্যতে মানুষের কাজ কমিয়ে দেবে, এই ধারণা কি বাস্তব? এআই চাকরি খেয়ে নেবে না, চাকরি আগামীতে তাদের পেতে সমস্যা হবে যারা এআই স্কিল জানবে না। আপনার বন্ধুর সাথে আমি যেমন কথা বলে সে যেমন আমার সঙ্গে অত স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে না, তেমনি আমার ট্রেন করা মডেলকে আপনি কোনো কোশ্চেন করলে সে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে রিপ্লাই দিতে পারবে না। SVU পডকাস্টে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটা ভীষণ বলা যায় বর্তমান এমন একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা মানুষের মধ্যে এই মুহূর্তে একটা চরম কৌতূহলের সীমায়। হ্যাঁ, আমরা কথা বলবো আজ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটো বিষয় নিয়ে। এবং এই দুটো বিষয় নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান ঘটাতে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যাকে আমরা পেয়েছি তিনি হলেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সমুদ্র পাল মহাশয়কে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালোই আছি, আমাদের পড়াশোনা চলছে, আমরা নিজেরাও পড়ছি, বাহ, এখন পরীক্ষা চলছে, তো সব কিছুর মধ্যে আমাদের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের একদম আমরা আমাদের মতো যেমন চলার তেমনি চলছে। তার সাথে আজকে পডকাস্ট একটু অন্যরকম ভিন্ন স্বাদের একদম। আজকে মানে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটা মানুষের মধ্যে কেউ মানে হয়তো অর্ধেক জানে, কেউ হয়তো বেশ কিছুটা বেশি জানে, এবং কেউ হয়তো বিষয়টা জানেই না। অনেকটা কৌতূহল, এবং বিশেষ করে শুধু স্টুডেন্টদেরই নয়, স্টুডেন্টদের বাবা মায়ের ক্ষেত্রে মানে পেরেন্টসদের ক্ষেত্রেও একইভাবে কিন্তু কৌতূহলের জায়গায়। তো স্যার, যে বিষয়টা আমরা এই পডকাস্টে আমরা করব সেটা হচ্ছে, আমি এই পডকাস্ট শুরুর আগে বেশ কিছু স্টুডেন্টদের সাথে মানে ইউনিভার্সিটির ক্যাম্পাসের স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম। তো তাদের থেকে কিছু প্রশ্ন আমি আজকে রেডি করেছি, যেটা স্যার আপনাকে আমরা করব। কারণ আমার মনে হয় যে নিজেদের কথা বলার থেকে স্টুডেন্টরা কি বলতে চাইছে, কি জানতে চাইছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো স্যার, প্রথম যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো সেটা হচ্ছে এআই, মানে যেটা আমি শুরুতেই আমরা বললাম, এআই এবং মেশিন লার্নিং এটা আসলে কি? মানে চারিদিকে প্রচুর এটা নিয়ে কোয়ারিজ, এবং সাধারণ মানুষের কাছে আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এআই এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের ছোট থেকে বড়, এখন যেটা আপনি বললেন যে আমাদের বাবা মা থেকে শুরু করে ছোট বাচ্চারা অবধি সবাই খুব এক্সাইটেড। তার কারণ সকলের কাছে এই এআই ব্যাপারটা এমন একটা আউটপুট বা এমন একটা নলেজ মানুষকে প্রদান করছে যে জিনিসটা আমরা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। কীরকম? যেমন আমি ছোট ছোট কিছু মডেলের নাম বলছি, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে এগুলো আমরা তো জানি। যেমন মেটা এআই দিয়ে দেখবেন অনেক অদ্ভুত অদ্ভুত রিল বানানো হচ্ছে, যে রিলগুলো বেসিক্যালি আমাদের কাছে খুব স্যাটিসফাইং। আমরা রিল স্ক্রোল করতে থাকি। এখন প্রচুর এআই জেনারেটেড রিলস। আপনি শুরুতেই এমন একটা বিষয় নিয়ে কথা বললেন যেটা স্টুডেন্টরা ভীষণভাবে রিলেট করবে, কারণ স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছে, যেন বললেন স্টুডেন্টদের প্রশ্ন, তো তারা জিজ্ঞেস করছে স্যার এআই দিয়ে আমরা এই জিনিসগুলোকে কি করে বানাই, বা এই জিনিসটা বানানোর কনসেপ্টটা এলো কোথা থেকে। তাহলে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলায় যদি আমরা বলি, অর্থাৎ আমাদের মানুষের যে ন্যাচারাল বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাটাকে যদি আমরা রেপ্লিকেট করি উইদিন আ নন লিভিং ইনস্ট্রুমেন্ট বেস সিস্টেম, যেমন কোনো কম্পিউটার বা কোনো একটা সার্ভার বেস সিস্টেমে, যেখানে আমরা এই বুদ্ধিমত্তাটার একটা ছাপকে ইমপ্রিন্ট করব। অর্থাৎ আমি ধরুন যেভাবে ভাবি, ধরুন আমার কাছে এখানে দুটো জিনিস রয়েছে, ধরুন একটা হচ্ছে দড়ি, একটা হচ্ছে সাপ, ঠিক আছে? এবার আমাকে ধরতে বলা হলো। এবার একটা ছোট বাচ্চা, সে না বোঝে দড়ি, না বোঝে সাপ, তাকে যদি ধরতে বলা হয় সে যে কোনো একটা ধরে নেবে। কিন্তু আমাকে যদি ধরতে বলা হয়, আমি কিন্তু দড়িটাই ধরবো, সাপটা কিন্তু আমি ধরবো না, কারণ এটা আমার একটা লার্নিং আছে এবং আমার নিজস্ব একটা বুদ্ধিমত্তা। আমাকে একটা প্রবলেম যদি দেওয়া হয়, আমি সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করব। একটা বাচ্চা যেভাবে সলভ করবে আমি সেভাবে নাও করতে পারি, আবার একজন বয়স্ক মানুষ অন্যভাবে সলভ করতে পারে। তো মানুষের মধ্যে এই বুদ্ধিমত্তার অনেকগুলো ধাপ রয়েছে, কিন্তু তার একটা ধারাবাহিকতা রয়েছে। এই জিনিসগুলোকে আমরা যেভাবে প্রসেস করি, সেই প্রসেস করার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে আমরা যদি কৃত্রিমভাবে অ্যালগরিদম বা মডেল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কম্পিউটারাইজড ওয়েতে আমরা তাকে ট্রেনিং করাতে পারি, তখনই গিয়ে আলটিমেটলি তৈরি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ
যে কাজটা হবে সেই কাজটা করবে একটা কৃত্রিম জিনিস, কিন্তু করবে আমাদের মতো করে, আমাদের বুদ্ধিমত্তাকে অনুসরণ করে, তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে নয়। আমরা তাকে যেভাবে বোঝাবো সে ঠিক সেইভাবেই সেই বুদ্ধিমত্তাকে অ্যাপ্লাই করেই এই কাজটা তারা করবে। স্যার এই অ্যালগরিদম যেটা বললেন এটা কি সামহাও কোনোভাবে আমাদেরকে রিড করতে পারে, মানে খুব ইন জেনারেলি, এটা হয়তো স্টুডেন্টদের কোয়েশ্চেনের থেকে একটু বাইরে, মানে অনেক সময় হয় না যে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছি এবং সেটা আমরা কিছু একটা দেখলাম এবং সেই অ্যালগরিদম ওয়াইজই আসতে থাকে। একদম, আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন। অ্যালগরিদম এমন একটা জিনিস, যে কোনো অ্যালগরিদম তারা সব সময় একটা প্যাটার্ন খোঁজে, যে আমার এই কাজটা করবার পিছনে কি প্যাটার্ন আমার রয়েছে। যেমন আমি সকাল থেকে রাত অবধি আমি যা যা করি সেটা আমার একটা দৈনন্দিন প্যাটার্ন, এটা আমার বাড়ির লোকজনরা জানে। তো তারা সেই হিসেবে আমাদের সাথে সেরকম আমাদেরকে আউটপুট দেয় এবং সেরকম ভাবে কোঅপারেটিভ হইতে তারা কাজ করে। ঠিক তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন সফটওয়্যারের মধ্যে, ধরুন আপনার মোবাইলে, ধরুন আপনি কথাবার্তা বলছেন আপনার বন্ধুর সাথে অ্যাবাউট একটা কোনো জায়গায় যাওয়া নিয়ে বা একটা কোনো জামা কাপড় কেনা নিয়ে বা একটা কোনো কসমেটিক্স নিয়ে বা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন, দেখবেন আপনার ফোনে সেই সম্পর্কিত অ্যাড আসতে শুরু করেছে। তার কারণ আমাদের মেশিন ভীষণভাবে কানেক্টেড, এবং আমরা নিজেরাও এটা দেখেছি। তার কারণ হচ্ছে আপনার অজান্তেই আপনার ফোনে ডায়াগনস্টিক ডেটা এবং আপনার পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুমতি আপনি গুগলকে এবং অ্যান্ড্রয়েডকে দিয়ে দিয়েছেন। সেগুলোকে অফ করা যায়, চাইলে অফ করা যায়, কিন্তু হ্যাঁ, যাতে আপনার প্রাইভেসি ব্রিচ না হয়। কিন্তু বাই ডিফল্ট উইন্ডোজ, ম্যাকবুক বা অ্যান্ড্রয়েড ফোনে এগুলো কিন্তু অলরেডি দেওয়া থাকে। ওরা এই ইউজার এক্সপিরিয়েন্সগুলোকে ড্র করে, সেখান থেকে ওরা একটা ব্যাপক একটা ডেটা সেট বানায় যে এখন মানুষ কি চাইছে, মানুষের কোনগুলো পছন্দ, তারা কোনটার ব্যাপারে ডিসকাস করছে। এই কারণে ট্রেন্ডিং যে কনসেপ্টটা সেটাও কিন্তু পুরোপুরি এআই বেসড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ছে এআই, এবং তাদের ইনফরমেশনকে গ্যাদার করে সেই মানুষটার কাছে সেই সেই জিনিসগুলোকেই প্রমোট করছে যেগুলো তারা দেখতে চায়, বা সেগুলো যদি তারা নিজেরা ব্যবহার করতে চায় তো তার কাছে সেটা সেভাবে প্রমোট করা হচ্ছে। এর ফলে এটা একটা মার্কেটিং পলিসি বলতে পারেন, এটা নতুন নতুন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রিভেসি নষ্ট হওয়ার কোনো এতে প্রিভেসি, দেখুন এই সত্যি কথা বলতে 21 শতকে দাঁড়িয়ে প্রিভেসি কনসেপ্টটা আমাদের নিজেদের কাছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যবে থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় পার্ট নিয়েছি তখন থেকে কিন্তু আমাদের কোনো কন্টেন্টই আর প্রাইভেট নেই। এবং সত্যি কথা বলতে আমরা আগে যে জিনিসগুলোকে প্রাইভেট ভাবতাম সেগুলোকে এখন আর প্রাইভেট হিসেবে কনসিডার করা হয় না। যেগুলো যুগের পরিবর্তনের সাথে বা টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে পাল্লা দিয়ে দিয়ে বেড়েছে, এবং সেগুলো হয়েছে কিন্তু আপনার পাশের জন বা অন্যান্য লোকজনকে অনুকরণ করেই। আপনি দেখছেন যে আমার আরো 10টা বন্ধু এই জিনিসটা করছে, তো আমি কেন করব? সো এটাকে বলা হয় নর্মালাইজেশন প্রসেস। তো এই নর্মালাইজেশনের মাধ্যমে কিন্তু এই এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম, অর্থাৎ যে অ্যালগরিদমের মাধ্যমে প্যাটার্নকে প্রেডিক্ট করা হয় এবং সেই ইনফরমেশনকে গ্যাদার করে একটা বড় আউটলুক ক্রিয়েট করা হয়, যার মাধ্যমে একটা গ্লোবাল ডেটা থেকে আমরা একটা প্যাটার্ন খুঁজে পাই এবং আমরা তার সম্বন্ধে একটা যাবতীয় তথ্য জেনে আমরা আমাদের নিজেদের কাজকে সেটার মাধ্যমে কোনো না কোনোভাবে এক্সিকিউট করতে পারি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে মানে আরেকজন স্টুডেন্টের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইন প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময় ছাত্রছাত্রীদের জন্য এআই বা এমএল যেটা আমরা কথা বলছি, শেখা কেন জরুরি বলে আপনি মনে করেন? খুবই পার্টিনেন্ট প্রশ্ন, এটা স্টুডেন্টের থেকে এসেছে, জন্য আমি খুব খুশি হলাম। তার কারণ এখন স্টুডেন্টরা মেনলি এআই এর ইউজ বলতে শুধুমাত্র চ্যাটজিপিটিতে প্রশ্নের উত্তর খোঁজা বোঝে, আর নয়তো রিল বানানোর ক্ষেত্রে এআই ফিচার, হ্যাঁ গিবলি ফিচার অ্যান্ড এআই এডিট বোঝে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের ইন্ডিয়াতে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সত্যি কথা বলতে আমাদের কম্পিউটারের নলেজ খুবই সীমিত। বহির্বিশ্বের তুলনায় আমাদের কম্পিউটারের নলেজ অনেকটাই সীমিত। আমাদের ভারতবর্ষে কম্পিউটারের অ্যাক্সেসটা এখনো পর্যন্ত সমস্ত জায়গায় ভালোভাবে পৌঁছায়নি, যে কারণে ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি এই অ্যালগোরিদমগুলো তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি হয়, এবং তার পিছনে কিছু গণিত থাকে, অঙ্ক থাকে, লজিক থাকে, যেগুলো কম্পিউটার সায়েন্সে পড়ানো হয়। তো এই ইনফরমেশনগুলো আমাদের কাছে অনেকটাই কম ছিল। তো স্টুডেন্টদের কাছে এখন এটা খুব স্বাভাবিকভাবে এটা একটা মুশকিল আসান হয়ে গিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিসের শর্টকাট আমরা বার করে নিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এআই কিন্তু এই পারপাসে তৈরি হয়নি। হ্যাঁ, মানে এটা তো তাহলে এফেক্টেড, মানে এটা এফেক্টেড অবভিয়াসলি, কারণ এআই এর প্রয়োজনীয়তা সেখানেই যে স্টুডেন্টদের ক্ষেত্রে কেন প্রয়োজনীয়। স্টুডেন্টদেরকে জানতে হবে যে আমি এআই এর থেকে কি কি জানবো,
যেমন আমি একটা ইনফরমেশন গুগল করে জানার পরিবর্তে আমি পারপ্লেক্সিটি থেকে জানতে পারি, কিন্তু আমি যদি গুগলেই ঠিকঠাক করে ইনপুটটা না দিতে পারি তাহলে আমি পারপ্লেক্সিটিকে উত্তরটা দিলে কি সে আমায় উত্তরটা দিতে পারবে? তাই তো। তা কিন্তু নয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝবার আগে তার নিজস্ব ইন্টেলিজেন্সকে কোনো একটা জিনিস কোয়ারি করা, প্রশ্ন করা, আমি তো প্রশ্ন করলে তো সে উত্তর দেবে, প্রশ্ন করার টেন্ডেন্সি আমি বলবো এআই বোঝার ক্ষেত্রে নিজের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিকে বাড়াতে হবে। সে যদি নিজের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই কোয়েশ্চেন যদি তার মাথায় আসে, সে যদি এআইকে সেভাবে জিজ্ঞাসা করে এবং সঠিক এআই মডেলের সম্বন্ধে খবর রাখে যে এই এআইকে দিয়ে এই কাজ হয়, সব এআই কিন্তু সব কাজ করতে পারে না। যেমন ধরুন চ্যাট জিপিটি রিজনিং এর কাজ ভালো পারে, ওকে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিন ওই কাজটা ভালো পারবে, কিন্তু আপনি চ্যাট জিপিটিকে একটা তাত্ত্বিক লেখা লিখতে দিন বা কিছু কবিতা লেখার ব্যাপারে কোনো একটা হেল্প চান বা অন্য কোনো একটা ভাবনা সম্বন্ধে আপনি কিছু ইন্টারপ্রিট করুন, সেগুলোও ভালো বলতে পারবে না। সেটার জন্য আবার ক্লডের অ্যানথ্রোপিক বা সনেট বা অপাস মডেল রয়েছে, আচ্ছা, মানে আরো অন্যান্য অনেক মডেল রয়েছে, হ্যাঁ লামা রয়েছে, আরো অন্যান্য অনেক মডেল রয়েছে। তো এই মডেলগুলোর সম্বন্ধে একটু বেসিক আইডিয়া জানা এবং নিজের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করাটা খুব জরুরি। না হলে আমরা কোনোভাবেই এআইকে সেই ইনপুটটা দিতে পারবোই না যেখান থেকে ও আমাদের সঠিকভাবে আনসারটা দিতে রাখবে। কারণ মাথায় রাখতে হবে যে আমরা যে ইনফরমেশনটা এআই এর থেকে চাইছি সেই ইনফরমেশনটা অলরেডি এআই কে দেওয়া রয়েছে, কিন্তু আমাকে সঠিকভাবে ইনপুটটা দিতে হবে। ওকে যদি আমি সঠিকভাবে ইনফরমেশন না কোশ্চেনটা না করি তাহলে কিন্তু ও আমাকে খুব অ্যাব্রাপ্ট কিছু রাফ উত্তর দেবে, যেটার মাধ্যমে আমার সঠিক লার্নিং হবে না এবং স্টুডেন্টদের ক্লারিফিকেশন হবে না এবং স্টুডেন্টদের লার্নিংটা অসম্পূর্ণ থেকে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি মানে রিসেন্টলি। তাই জন্য আমরা এখন চেষ্টা করি এআই প্ল্যাটফর্মগুলোকে স্টুডেন্টদের সামনে ইনিশিয়েট করানো, তাদের সেগুলোর সাথে পরিচিতি করানো এবং সেগুলো কিভাবে ইনপুট দিতে হয় সেটা শেখানো। এটার মাধ্যমে স্টুডেন্টরা একবার যদি বুঝে যায় নিজের বন্ধুর মতো আমার এআই আমার প্ল্যাটফর্মটা, যেকে আমি এইভাবে কমেন্ট দিলে ও আমাকে এইরকমের উত্তর দেবে, তাহলে গিয়ে তাদের লার্নিংটা সম্পূর্ণ হতে হয়। স্যার, মেশিন লার্নিং শেখার পর ভবিষ্যতে কি ধরনের ক্যারিয়ার সুযোগ তৈরি হয়, মানে এটা স্টুডেন্টদের প্রশ্ন। স্টুডেন্টদের মেশিন লার্নিং নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ বর্তমানে এআই এমএল কোর কোর্সের একটা পার্ট এবং আমাদের ইনস্টিটিউটে বেশিরভাগ ডিপার্টমেন্টেই এই জিনিসটা রয়েছে, কম্পিউটার সায়েন্সে তো রয়েছে, ইভেন আমাদের বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজিদেরও কিন্তু পিজিতে এআই এমএল পড়ানো হয় 3rd এবং 4th সেমিস্টারে। তো এক্ষেত্রে মেশিন লার্নিং বেসিক্যালি আর কিছুই না, কিছু মডেল বলতে যেমন কোনো একটা কাজ করবার জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, সেটা হচ্ছে একটা মডেল। এবার সেই মডেলকে তৈরি করবার জন্য আমার অনেক অঙ্ক লাগে, লজিক লাগে, অনেক কিছু তথ্য লাগে, সেইগুলোর উপর বেস করে বিভিন্ন স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এক একটা মডেল তৈরি করা হয়। এবার সেই মডেলের পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকে হচ্ছে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স, আর সামনে থাকে হচ্ছে আউটকাম। ধরুন একটা মডেল আমি বলি র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে, এটা একটা মডেল। এই মডেলটা আমাদের সায়েন্সে আমরা যারা রিসার্চ করি তাদের ক্ষেত্রেও ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে লাগে। তো র্যান্ডম ফরেস্টের কাজ কি? ধরুন একটা জঙ্গল, নাম থেকেই বোঝা যাচ্ছে ফরেস্ট মিন্স জঙ্গল আর র্যান্ডম ইজ র্যান্ডমলি চোজেন। এবার ধরুন একটা পুল অফ ডেটা রয়েছে, ধরুন একটা জঙ্গলে অজস্র গাছ রয়েছে, ছোট থেকে বড়, প্রত্যেক গাছেরই নিজস্ব ওপিনিয়ন রয়েছে। এবার আপনি সেই প্রত্যেকটা গাছ থেকে আপনি একটা একটা করে ডিসিশন মেক করতে পারেন, আচ্ছা এই গাছটা এরকম, এই গাছটা এরকম, এই গাছটা এরকম। এবার আপনাকে যদি বলা হয় যে ওভারঅল এই জঙ্গলটা থেকে এই জঙ্গলে কোন ধরনের গাছ সব থেকে বেশি আছে, বা এই জঙ্গলে কি এই জাতীয় গাছ বেশি পাওয়া সম্ভব, এরকম প্রশ্ন যদি আসে তখন এই মডেলকে আমরা ব্যবহার করতে পারি। এবারে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনে আপনি আসুন। ধরুন আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সকলের ব্লাড নিলাম, ব্লাডের গ্লুকোজ লেভেলকে আমরা পরিমাপ করলাম করে আমরা এখান থেকে জানতে চাইছি যে আমাদের এখানে যে আমাদের যে স্টুডেন্টস, সেই স্টুডেন্ট পুলের যে ব্লাড গ্লুকোজ লেভেল সেটা কি সাধারণের তুলনায় একটু বেশি না কম। এবার আপনি যদি খুব সহজে মাথায় আমাদের কি আসবে যে সকলের ব্লাড গ্লুকোজ নিয়ে আমরা অ্যাভারেজ করি, কিন্তু সেটা অ্যাভারেজ করলে অ্যাভারেজ ডেটাতে কি হয়, খুব একটা দুটো যদি এমন ডেটা থাকে যে ডেটাগুলো অনেকটা ভ্যারি করছে অন্যান্য ডেটার থেকে, তাহলে সেটা সমস্যা ক্রিয়েট করতে পারে, তাহলে টোটাল অ্যাভারেজটা সমস্যা মানে ধরুন সেটা খারাপ হতে পারে। যেমন ধরুন আমি যে অ্যাভারেজ বার করছি 1 2 3 4 5 6, তার সাথে হঠাৎ করে আপনি নিলেন 100। এবার যতক্ষণ আপনি 5 6 অব্দি ছিল ততক্ষণ তার অ্যাভারেজ একটা ছিল, যেই আপনি 100 নিয়ে নিলেন তখন অ্যাভারেজটা পাল্টে গেল।
কারণ আউটলায়ার, এরকম কিছু ইভেন্ট থাকে। তো এরা কি করে, সিস্টেমে বায়াস ক্রিয়েট করে, আচ্ছা অর্থাৎ ওই ডেটাটা থাকার জন্য অ্যাভারেজটা ওর দিকে শিফট হয়ে গেল, তাহলে আপনার প্রেডিকশনটা ভুল হয়ে গেল। আচ্ছা তো আমরা এই মডেলটাকে এই কারণেই তৈরি করছি যে র্যান্ডামনেস থাকবে, আচ্ছা কারণ এখানে এত স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের ব্লাড গ্লুকোজ লেভেল ডিফার করতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমি র্যান্ডামলি ডিসিশন মেক করবো, অর্থাৎ র্যান্ডামলি আমি ব্লাড গ্লুকোজ লেভেলকে আমি ড্র করব, করেই মডেল আমি ইন্টারপ্রিট করব। এবার এই মডেল এমনি এমনি কাজ করতে পারবে না। মডেলের দুটো টাইপ হয়, একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড। সুপারভাইজড মানে হচ্ছে আমি সেই মডেলকে ট্রেন করাবো। ট্রেন বলতে আমি তাকে একটা প্রিভিয়াস ডেটা সেট দিয়ে দিলাম, তুমি দেখে নাও এই ডেটা সেটে এই যতগুলো এই ভ্যালু থাকবে এরা মানে হচ্ছে হাই গ্লুকোজ লেভেল, আর যতগুলো এই ভ্যালু থাকবে তার মানে হচ্ছে লো গ্লুকোজ লেভেল। তাহলে ও ট্রেন হয়ে গেল, ও বুঝে গেল এর থেকে বেশি হলে হাই, এর থেকে কম হলে লো। তাহলে ও র্যান্ডামলি ওই ডেটাকে অ্যাসর্ট করে নেবে এবং বায়াসনেস ছাড়াই আপনাকে একটা প্রপার প্রেডিকশন দিতে পারবে। খুব বিগ ডেটাকে নিয়ে কাজ করতে গেলে এরকম বেশ কিছু মডেলের দরকার পড়ে। আমি একটা মডেলকে এক্সপ্লেন করলাম, এরকম প্রচুর মডেল আছে, এসভিএম, লিনিয়ার মডেল, আরও অনেক মডেল রয়েছে। এই সব মডেলই কিন্তু এআইতে ইউজ হয়। এবার আগামীতে স্টুডেন্টরা যদি এগুলো শেখে তাহলে তাদের তো একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছেই, এবং পরবর্তীতে যত বিগ ডেটা নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই জানেন যে এখন ডেটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তো ডেটা, বিগ ডেটা নিয়ে যখন কাজ হচ্ছে সেখানে জব অপরচুনিটিও বাড়বে, এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট হলে তারা বিগ ডেটা নিয়ে কাজ করতে, তারা ক্লিনিক্যাল সেক্টরে, তাদের বায়োফার্মাসি সেক্টরে এবং বায়োকেমিক্যাল সেক্টরে যে কোনো জায়গাতেই তারা যাক না কেন, তারা কিন্তু এই স্কিলটাকে ইমপ্লিমেন্ট করে তারা অনেক বেটার কেরিয়ার তারা ডেভেলপ করতে পারবে। তাই মেশিন লার্নিং শেখাটা কিন্তু নট জাস্ট ফর রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা জানতে পারলে তারা কিন্তু এটাকে বাস্তবে অনেক কাজে লাগাতে পারবে। স্যার, এআই বা এমএল ভিত্তিক কোন কোন চাকরির ক্ষেত্রে মানে মানে এই মুহূর্তে যেটা খুব চাহিদা সম্পন্ন, যেটাকে বলা হয় যে কোন কোন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে খুব বেশি চাহিদা সম্পন্ন, মানে ওভার ডিমান্ডিং, যে হ্যাঁ চাকরি অনেকগুলো, যেমন আপনি বলছিলেন পার্সপেক্টিভ আছে। যেমন ধরুন আমি কোয়ান্টিটেটিভ থট হিসেবে বলি, যেমন বায়োফার্মাতে এআইএমএল এর ভালো ইউজ রয়েছে, তাদের স্ট্রাকচার প্রেডিকশন হ্যান এইগুলো রয়েছে। এছাড়া রয়েছে আমাদের বায়ো রিঅ্যাক্টার, ফার্মেন্টার এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে এগুলোর ইউজ রয়েছে। বিভিন্ন ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্টে ইউজ রয়েছে, কিউএ কিউসিতে ইউজ রয়েছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রকমের সার্ভার এবং মডেল ডেভেলপমেন্ট, যারা এগুলো নিয়ে কাজ করে, যারা ফার্দার এখান থেকে আরও নতুন নতুন মডেল বানাবে, সেই সব সেক্টরে কাজ রয়েছে। আমাদের বায়োলজির ফিল্ডে আমরা যারা রিসার্চ করি, আমরা বিভিন্ন জায়গায় এআইকে ব্যবহার করি কন্টেন্ট রাইটিংয়ের জন্য, আমরা ছবি ডেভেলপমেন্ট করবার জন্য, প্রেজেন্টেশন বানানোর জন্য। আর তারপর আইটি সেক্টরে পাওয়ার বিআই এর নাম নিশ্চয়ই শুনেছেন, সেখানেও এআই এর ইউজ রয়েছে, এবং প্রত্যেকটা ডেইলি বেসিস ওয়ার্কের মধ্যে দেখবেন এখন এআই ফিচারকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এআই এখন, এআই এবং এমএল আগামীতে একটা খুব বড় একটা প্যারাডাইম ওপেন করছে, মানে কাজের, মানে জবের একটা বড় প্যারাডাইম। এই সবটা কি মানে এই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা কভার করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে? অবভিয়াসলি, কারণ এখানে আমাদের এআইএমএল তো বললামই যে সমস্ত ডিপার্টমেন্টেই কম বেশি এআইএমএল কে ইনক্লুড করা হয়েছে, কারণ এটা এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ইমপ্লিমেন্টেড হওয়ার পর এটা বাধ্যতামূলক যে এটা আমাদের বিভিন্ন মানে পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমাদের প্রাইভেট ইনস্টিটিউটগুলো এই ব্যাপারে খুবই তৎপর, তারা ফ্যাকাল্টিদেরকেও রিক্রুট করছেন, এক্সপার্টদের রিক্রুট করছেন, তারা আসেন, ওয়ার্কশপ করান, হ্যান্ডস অন ট্রেনিং করান, এবং এগুলোর জন্য হাই থ্রুপুট ইনস্ট্রুমেন্ট লাগে, মানে বড় হাই এন্ড কম্পিউটার ফেসিলিটি লাগে, সেগুলো আমাদের ইনস্টিটিউটে রয়েছে। সো প্রপার সুপারভিশনে স্টুডেন্টরা কাজ। ধরুন একটা জিনিস, একটা সাবজেক্ট যখন উঠে আসে, তখন বিভিন্ন কলেজে, বিভিন্ন ইনস্টিটিউটে সেটা পড়ানো হচ্ছে। তো যদি আমি অ্যাজ আ প্যারেন্ট দেখি বা আমি অ্যাজ আ স্টুডেন্ট দেখি, আমি কেন স্বামী বিবেকানন্দতে আসবো? ঠিক, হ্যাঁ, মানে আমাকে এখানে এক্সট্রা কি আলাদা কি রয়েছে, একদমই। তো এই মানে এটা স্টুডেন্টদের হয়তো কোয়েশ্চেন না, আমার এটা সামহাও মনে হলো যে এটা আপনাকে আমার একটু জানতে চাই যে কেন আমি স্বামী বিবেকানন্দতে আসবো। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আসার পিছনে 2-3টে মেন রিজন, সেটা হচ্ছে খুবই নতুন ইউনিভার্সিটি এবং অ্যাডভান্সড চিন্তা সম্পন্ন। অর্থাৎ আমরা যেসব ইনস্টিটিউশনে পড়েছি, আমরা যথেষ্ট ভালো ইনস্টিটিউশন থেকে বিলং করলেও যেটা হয় সেখানে হচ্ছে
পুরানো ফ্যাকাল্টিতে যেটা সমস্যা হয় যে অনেক ক্ষেত্রেই তারা বর্তমান পরিস্থিতির সাথে আপডেট করে নিতে কিছুটা হলেও অক্ষম থাকে, বা যেটা বা ইউনিভার্সিটির হ্যাঁ ইউনিভার্সিটির যে এডুকেশন পলিসি বা তাদের যে একাডেমিক পলিসি থাকে তার সাথে অনেকটা সেগুলো ম্যাচ খায় না। তো বিভিন্ন রকমের সমস্যার জন্য সেখানে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি দেখেছি অ্যাডভান্স যত রকমের কারিকুলাম রয়েছে সেইগুলোকে সেই কোর্সগুলোকে স্পেসিফিক্যালি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা সব থেকে বড় ফায়দা পাচ্ছে সেই স্টুডেন্টরা যারা প্যাশনেট অ্যাবাউট ডুইং সাম আদার কাইন্ড অফ স্টাফ, মানে অর্থাৎ আমরা যেমন আমি জুলজি স্টুডেন্ট, আমাদের ডিপার্টমেন্টে অনেকে বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি স্টুডেন্ট, কিন্তু এগুলোর বাইরেও অনেক রকমের সাবজেক্ট রয়েছে তারা এগুলোয় পড়াশোনা করতে চায়, যেমন মাস কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, এই ফেসিলিটিগুলো কিন্তু কোথাও কিন্তু কাজের পরিধিটাও বাড়ছে, কাজের পরিধি বাড়ছে এবং প্রত্যেকটা জিনিসের সাথে সাথে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট সেগুলোর অনেক জায়গা তৈরি করা হচ্ছে, যার একটা সেন্ট্রাল আইডিয়া প্রোভাইড করছে এআই এবং কম্পিউটার বেসড লার্নিং। তো প্রত্যেক জায়গাতেই এগুলো আনা হচ্ছে এবং এখানকার স্টুডেন্টরা আমি নিজে ইন্টারাক্ট করে দেখেছি দে আর মাচ স্মার্টার ওয়েন উই ইউজ টু বিফোর। আমাদের সময় আমরা এতটা বেশি জানতাম না, এখনকার জেনারেশনরা দে আর ভেরি ফাস্ট অ্যান্ড স্মার্ট এবং তারা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করছে এবং এই সিস্টেমের সাথে তারা অনেক বেশি তাড়াতাড়ি খাপ খাইয়েও নিতে পারছে। তার মানে ইনস্টিটিউট তার সঠিক পথেই এগোচ্ছে, সঠিক দিশাতে এগোচ্ছে এবং এটা আরও বেশি করে আগামীতে স্টুডেন্টদের উৎসাহিত করবে এখানে জয়েন করতে বলেই আমার বিশ্বাস। স্যার, যে সমস্ত স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকেই এটা জিজ্ঞেস করেন, মানে শুধুমাত্র এখানকার স্টুডেন্ট না, আমি বাইরেও অনেককে এটা নিয়ে আলোচনা করতে শুনেছি যে যাদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই অথচ তারা এআই নিয়ে পড়তে চাইছে বা শিখতে চাইছে, তো তাদের জন্য কি প্রয়োজন? মানে দেখুন, এআই যদি পড়তে চায় কেউ তাহলে তার জন্য খুব যে হাইফাই কম্পিউটার নলেজ লাগবে তা কিন্তু নয়। আমি নিজে যেমন এআইএমএলকে বিভিন্ন কাজে ইমপ্লিমেন্ট করি, কিন্তু আমি জুলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, অর্থাৎ আমার প্রাণীবিদ্যা আমার পড়াশোনার সাবজেক্ট ছিল, সেখানে কম্পিউটারে কোনোমাত্রও ছিল না এবং আমরা সত্যি কথা বলতে স্কুল লাইফে ওই লোগো ছাড়া তেমন কোনো কম্পিউটার ডিজাইনিং কিছু শিখিনি, ঠিক আছে, ওই খুব সাধারণ কিছু জিনিসপত্র শিখেছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পেন্ট। তো এটার মেন ব্যাপারটা হচ্ছে এখন সব কিছুই খুব ইজিলি অ্যাভেলেবেল, এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, এটা নিজের শেখার ইচ্ছার ওপর ডিপেন্ড করছে এবং এখন সব কিছুই হাতের একদম নাগালে। যদি কেউ জানতে চায়, শিখতে চায়, খুব সহজভাবে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য থরো কন্টেন্টস রয়েছে উইদিন ইউটিউব, উইদিন আদার এআই প্ল্যাটফর্মস। তাদেরকে বললে তারা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজকে খুব সহজ ভাষায় তাদের কাছে উইথ এক্সাম্পলস তুলে ধরবে। এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে কাজে ইমপ্লিমেন্ট করা, সেটার জন্য আমরা ফ্যাকাল্টিরা রয়েছি, আমরা তাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা এইভাবে করলে তোমরা এই রেজাল্টটা পাবে, তোমরা এই ইনপুটটা দিলে তোমরা এই আউটপুটটা পাবে, এটা করার জন্য এই এআইকে লাগবে, এইটা করার জন্য এই টুলকে লাগবে। এই ট্রেনিংটা শুধু স্টুডেন্টদের দরকার, বাকিটা কিন্তু ওরা কাজ করতে করতে বুঝে যাবে। তো তার জন্য খুব হাই থ্রুপুট কম্পিউটার নলেজ বা ম্যাথমেটিক্যাল নলেজের প্রয়োজনীয়তা নেই, আনটিল অ্যান্ড আনলেস দে আর গোয়িং টু বি আ ডেভেলপার অফ দ্যাট পার্টিকুলার। ইটস আ ভেরি গুড নিউজ, মানে যারা কম্পিউটার, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা ভাবছো যে কম্পিউটার সায়েন্স নেই বা সেই অর্থে একদম কম্পিউটারাইজ কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পড়ার সুযোগ থাকছে। স্যার, এআই ভবিষ্যতে মানুষের কাজ কমিয়ে দেবে, এই ধারণা কি বাস্তব? মানে এআই কি সত্যি চাকরি কিনে নেবে? মানে এই প্রশ্নটা বোধহয় শুধু আমার নয়, শুধু স্টুডেন্টদের নয়, আমাদের বাড়ির বোধহয় মা বাবারও দেখবেন একটা, এই তো এআই আসছে দেখেছিস, এরপর আর ছেলেমেয়েরা চাকরি পাবে না। চাকরির ব্যাপারটা বলতে গেলে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতেই বলি, চাকরি এআই তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরাই তৈরি করেছি আমাদের নিজেদের কাজকে সহজ করার জন্য। সুতরাং এআই তো একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা নয় যে ও আমার চাকরি খেয়ে নেবে। আমার চাকরি খেতে পারে আমারই একজন কম্পিটিটর, সে একজন মানুষ। এআই চাকরি খেয়ে নেবে না, চাকরি আগামীতে তাদের পেতে সমস্যা হবে যারা এআই স্কিল জানবে না। এইটা হচ্ছে সমস্যার ব্যাপার। এবার আমি সিচুয়েশনের সাথে, পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করাবো কি করাবো না, এটা সম্পূর্ণরূপে নিজের হাতে। আমি যদি মনে করি না এই জিনিসটা আমার ভালো লাগে না, অনেকের প্যাশনের ব্যাপার থাকে যে তাদের এইগুলো ভালো, আমি যেমন ভয়টা অমূলক, প্যাশনের ব্যাপার থাকে যে আমি এটা শিখবো বা আমি এটা শিখতে চাই না। এবার আগামীতে কাজের সেক্টরে খুব হিউজ ম্যান পাওয়ার যেখানে লাগতো,
মানুষ তো চাইবেই, এখন যে হারে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে এবং অন্যান্য পরিস্থিতিতে, এই ক্ষেত্রে মানুষ চাইবেই যে যন্ত্রকে দিয়ে বেশি কাজ করাতে। ঠিক আছে, তো যন্ত্রকে দিয়ে কাজ করানোর প্রবণতা যত বাড়বে তত একটা পার্টিকুলার হিউম্যানের প্রয়োজনীয়তা কমবে। তাহলে আগে একটা কাজ করার জন্য 10টা মানুষ 10টা কম্পিউটারে বসতো, এখন একটা মানুষ একটা কম্পিউটারে বসেই 10টা লোকের কাজকে করে নিতে পারবে উইথ দ্য হেল্প অফ এআই। এবার সেই একটা কাজ কে পাবে? এবার সেই একটা কাজ সেই পাবে যে ওই 10টা মানুষের কাজটাকে এআই দিয়ে করতে জানে, সেই স্কিল যার আছে। সো স্টুডেন্টদেরকে বা আমাদেরকে মেধার ভিত্তিতেও, মানে শুধুমাত্র এআই যেহেতু সাবজেক্ট হিসেবে উঠে আসছে, অনেকেই পড়াশোনা করছে, সুতরাং আমি যেটা সবসময় বলি, পড়াশোনার বিকল্প কিছু নেই, মানে লার্নিং এবং শেখার বিকল্প কিছু নেই। শিখতে শিখতে শেখার চাহিদাটাকে সবসময়তে জিইয়ে রাখা উচিত। এবং শুধু শেখাও নয়, মানে যেটা হাতে কলমেও কিছুটা জানা, যেটা এই ইউনিভার্সিটি থেকে সম্ভব। অবভিয়াসলি সম্ভব, কারণ ওই যে বললাম যে আমাদের ইনস্টিটিউটে এমন কিছু মানে ফেসিলিটি রয়েছে যেগুলো খুব সচরাচর আমরা অন্যান্য ইনস্টিটিউটে, এরকম একাডেমিক ইনস্টিটিউশনে আমরা দেখতে পাই না। আমাদের বেশ কিছু হাই এন্ড কম্পিউটার মডেল রয়েছে যেখানে আমরা রিসার্চের কাজও করি, সেখানে আমরা এআই মডেলকে ট্রেন করাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে এখন এআই মডেলকে ট্রেন করার সাথে যুক্ত আছি। কারণ ধরুন এআই 10 জন স্টুডেন্ট পড়ে আসছে, ঠিক আছে, তার মধ্যে ওই যে বললেন যে 2 জন মানুষ করবে, সেই 2 জন মানুষের হাতে কলমে এক্সপিরিয়েন্স থাকাটা তো খুব দরকার, মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। পুঁথিগত বিদ্যা এআই তে খুবই কমই লাগে বলতে গেলে, কারণ একমাত্র মডেলটা ডেভেলপ করা ছাড়া আপনার আর তেমন কোনো পুঁথিগত বিদ্যার প্রয়োজনীয়তা নেই। কিভাবে কাজ করে সেগুলো হচ্ছে পুঁথিগত বিদ্যা। তার আন্ডারস্ট্যান্ডিংটা জানার জন্য আপনার পুঁথিগত লাগবে, যে কোনটা সুপারভাইজড, কোনটা আনসুপারভাইজড, কে কোন প্যারামিটারে কাজ করে, এগুলো। কিন্তু বাস্তবে ব্যবহার করতে গেলে আপনি যখন মডেলকে ট্রেন করবেন, আপনাকে মেশিনে বসেই করতে হবে। তো সেই ট্রেন করলে সে আপনার মতো হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে উঠবে। আপনার বন্ধুর সাথে আমি যেমন কথা বলে সে যেমন আমার সঙ্গে অত স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে না, তেমনি আমার ট্রেন করা মডেলকে আপনি কোনো কোশ্চেন করলে সে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে রিপ্লাই দিতে পারবে না। এটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, সো আমাদের মাথায় যেমন নিউরনস থাকে, সেই নিউরাল নেটওয়ার্ক একটা থিঙ্কিং ক্রিয়েট করে। আমাকেও তাকে কথা বলে বলে তাকে কনভিন্স করিয়ে বিভিন্ন ক্ষেত্রে, এবং এমনও হয়েছে আমি ট্রেন করাতে করাতে আমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, প্রবলি সেটা তার এথিক্সের বাইরে, বলছে তুমি এটা করো না, এটা করা ঠিক না। ও তাই? অবভিয়াসলি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজকে ট্রেন করতে করতে আমি তাকে আমার সমস্ত কথা বলে বুঝিয়ে। তাহলে মানে অনেকেই যে বলে যে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে বা কিছু, এগুলো সব না, খারাপ ভাবে ব্যবহার, দেখুন খারাপ ভাবে ব্যবহার তো অনেক ভাবেই করা যেতে পারে। আমরা যখন পরমাণু মেশিন থেকেও তো মানে আপনাকে একটা, এই যে বললেন আপনাকে একটা দিচ্ছে যে না এটা তুমি করো না, এটা এথিক্সের বাইরে। না, অবভিয়াসলি, কারণ তাদের কাছেও কিছু লিমিটেশন আছে। আপনি যদি এআই কে বলেন আমাকে বোমা বানানো শেখাও, এই বোমা বানানো শেখাবে না, কারণ ওকে। কিন্তু এইটা আপনি ভীষণ একটা রেলেভেন্ট মানে কথা বললেন, ভীষণই কানেক্টেড। এটা অনেক মানুষের ভুল ধারণা আছে, এআই আসা মানে, এটা আমি শুনেছি যে পাড়ার মোড়ে মোড়ে হয়তো আলোচনা হচ্ছে যে এআই এসেছে, এই তো ঘরে বসে ছেলেমেয়েরা আবার বোম বানানো শিখবে। দেখুন, যে কোনো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট যখনই পৃথিবীতে হয়েছে, মানুষ তার খারাপ দিকটাকে আগে গ্রহণ করেছে। পরমাণু শক্তি যখন তৈরি হয়েছে তখন প্রথমেই মানুষ অ্যাটম বোম বানিয়েছে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এবার চাইলে একে অনেক খারাপ কাজে ব্যবহার করা যেতে পারে, এবং হচ্ছেও। ফিশিং, আমাদের হ্যাকিং, এবং এই যে অন্যান্য সিস্টেমে আমাদের এআই জেনারেটেড ফেস ক্রিয়েট করে একজনের জায়গায় অন্যজন প্রক্সি দিয়ে দেওয়া, এই জিনিসগুলো হতেই থাকবে। কিন্তু তার জন্য কিন্তু আমরা তার ভালো দিকটা থেকে মুখ ফিরিয়ে থাকবো না। আমি ভালোভাবে তাকে ব্যবহার করলে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, সেই পুরোনো তত্ত্ব। তো আমাদের আশীর্বাদের দিকটাকে দেখতে হবে, এবং আমরা যে স্টুডেন্টদের ট্রেন করব তাদেরকেও আমরা সেটাই বোঝাবো যে তোমরা এইভাবে করলে এখান থেকে অনেক, এটা তোমাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে আসবে। না হলে ওই ইনস্টাগ্রাম ফেসবুকে রিল বানানোতেই। ঠিক স্যার, অনেকেই বলে যে এআই মানুষের চিন্তা শক্তি কমিয়ে দিচ্ছে এবং মানুষকে যন্ত্র নির্ভর করে তুলছে। আপনি এ বিষয়ে কি ভাবছেন? চিন্তা শক্তি কমিয়ে দিচ্ছে, এটাও একদমই সম্পূর্ণরূপে আত্মনির্ভর। তার কারণ আমি যদি চিন্তা শক্তির বিষয়ে বলি, ধরুন আমি আঁকতে পারি না, ঠিক আছে, খুব ভালো, ধরুন আমি কমিক আঁকতে পারি না, কিন্তু আমার টিনটিনের মতো কমিক আঁকার খুব ইচ্ছা। এবার আমি চাইছি আমার একটা গল্প, আমি লিখতে পারি, আমি আঁকতে পারি না, আমি গল্প থেকে একটা কমিক্স বানাবো। আমি নিজে করছি এই জিনিসটা, আমি তাই জন্য বললাম। আচ্ছা, বাহ। আমার বেশ কিছু ফটো তোলা রয়েছে, সেই ফটো দিয়ে আমি ওকে ট্রেন করাচ্ছি যে আমি একটা গল্প লিখবো, কমিক বই বানাবো। তোমাকে এই ছবি থেকে তোমাকে সিনসগুলোকে নিয়ে তোমাকে প্লটস ক্রিয়েট করতে হবে। তো আমি তাকে গল্পের টেক্সট বলে দিচ্ছি এবং স্ক্রিপ্ট বলে দিচ্ছি,
কন্টেন্ট বলে দিচ্ছি, সে আস্তে আস্তে তৈরি করছে। এগুলো তো ইমাজিনেটিভ থিঙ্কিং। কিন্তু আমি যদি ওকে লিখে দিই তুমি একটা কমিক গল্প বানাও, ও র্যান্ডাম করে দেবে, ঠিক তাটা কিন্তু হবে না। তাহলে ওকে ট্রেন করাতে গেলে আমার নিজের চিন্তা শক্তি অনেক বেশি প্রয়োজনীয়। তো এআইকে যদি আমি মনে করি আমার কাজের শর্টকাট খোঁজার পাথ হিসেবে আমি একে বেছে নেব, তাহলে চিন্তা শক্তি কমে যাবে। এবং স্টুডেন্টদের মধ্যেই টেন্ডেন্সি আমরা কিছু কিছু স্টুডেন্টের মধ্যে আমরা দেখেছি যে খুব মুশকিল আসান আমরা একটা সিস্টেম যে আচ্ছা চট করে ওকে বলে দিলেই ও দুটো আনসার আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলোই চিন্তা শক্তি কমবে। যেমন ক্যালকুলেটর আমরা তো ব্যবহার করি বড় বড় ক্যালকুলেশন সহজে করার জন্য, কিন্তু তার জন্য কি আমাদের অঙ্ক কষার কমে গেছে? তা কিন্তু নয়। কিন্তু অনেকে দেখবেন একটা 6, 15, 90 করতে গিয়েও ক্যালকুলেটরটা ইউজ করছে। এটা পুরোটাই পার্সোনালাইজড, যে আপনি কিভাবে কতটা এক্সটেন্টে এআইকে কিভাবে ব্যবহার করছেন। যদি আমরা চাই আমরা আমাদের নিজস্ব ইমাজিনেটিভ থটকে এবং চিন্তা শক্তিকে ব্যবহার করে আরও বেটার আউটপুট পেতে পারি। আর যদি আমরা চাই যে না ঠিক আছে আমাকে ও যেমন দিচ্ছে আমি তাতেই সন্তুষ্ট, তাহলে ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের চিন্তা শক্তি কমে যাবে। তো এটার একটা দুদিকেই রয়েছে। স্যার একটি কোয়েশ্চেন এসছে, দৈনন্দিন জীবনে এআই কিভাবে প্রভাব ফেলছে এবং কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষ প্রতিনিয়ত এআই ব্যবহার করছে, মানে সেটা আপনি কিভাবে দেখেন? দৈনন্দিন জীবনে এআই তো ব্যবহার তো সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন মার্কেট প্লেসেসে রয়েছে, ঠিক আছে, যে কী ধরনের, ধরুন আপনি কোন ধরনের প্রোডাক্ট সার্চ করছেন কী করছেন সেগুলোই রয়েছে। এছাড়া আপনার জিমেলের মধ্যে এআই ফিচার দিয়ে দিচ্ছে, এবং যে ব্যাঙ্কিং সার্ভার, নেট ব্যাঙ্কিং আপনার সমস্ত কন্টেন্টের মধ্যেই দিয়ে দিচ্ছে এআই রিলেটেড কন্টেন্ট। তো এআই দিয়ে বেসিক্যালি আমরা এখন পুরো ঘিরে রয়েছি। আমি যদি কোনোভাবে বলি যে আমি এখন এআই এর মানে ইউজ করছি না, তাহলে সেটা ভুল বলা হবে, কারণ আমি হয়তো নিজের হাতে আমি বাই চয়েস করছি না, কিন্তু কোথাও না কোথাও সিস্টেম এআই কিন্তু ব্যবহার করেই নিচ্ছে। ঠিক ঠিক স্যার, এই যেটা কোয়েশ্চেন আছে এটা খানিকটা আমার কোয়েশ্চেনও বলতে পারেন, যে আপনি নিজের ক্লাসে এআই এমএল পড়াচ্ছেন, তো স্টুডেন্টদের সাথে শেখানোর অভিজ্ঞতাটা কেমন, এবং মানে কোন পদ্ধতি সব থেকে বেশি মনে হয়েছে যে আচ্ছা এটা বেশি কার্যকর? কোন পদ্ধতি কার্যকর অর্থাৎ তাদের শেখানোর ক্ষেত্রে? সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে তাদেরকে থিওরিটিক্যাল ওরকম জ্ঞান না দিয়ে আমরা কম্পিউটার নিয়ে বসে যাই। আমাদের স্মার্ট বোর্ড রয়েছে সমস্ত রুমে, আমরা প্রজেক্ট করি। আমরা প্রথমে তাদেরকে নিজের ক্লাসরুমে, প্রত্যেক ক্লাসরুমে আমাদের স্মার্ট বোর্ড রয়েছে, প্রথম থেকেই রয়েছে। সেখানে আমরা HDMI কেবল দিয়ে কানেক্ট করি আমার মেশিনের সাথে, যেদিনকে বলি তারাও মেশিন নিয়ে আসে, তারা বসে যায়। এবার মেশিনে কারো টুকটাক এদিক ওদিক কিছু প্রবলেম থাকে, আমরা ইনিশিয়াল সেট আপটা করে নিই। তারপর আমি একটা প্রবলেম ভেবে আসি যে এখান থেকে এই প্রবলেমটা দিয়ে আমি কন্টেন্ট জেনারেশন করাবো বা এই জিনিসটা শেখাবো। এবার বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আমরা সেই সফটওয়্যারগুলোকে ইনস্টল করে আমি দেখে দেখে করে, তারা সেটাকে করে। এবার সেটা তো দেখে করা হলো, সেটা লাইক কপি। এইবার আমি প্রত্যেককে যেটা করি, প্রত্যেককে ডিফারেন্ট কমান্ডস বা টাস্ক দিয়ে বলি যে এটার থেকে কি রকমের আউটকাম আসতে পারে বলে মনে হয় তোরা চেষ্টা কর। তো প্রত্যেকের নিজস্ব ইমাজিনেটিভ থিঙ্কিংকে বা ক্রিটিক্যাল থিঙ্কিংকে এখানে হ্যামার করা হয়। এর ফলে তারা এআইকে সেই ইনপুটগুলো দেয় এবং সেই ইনপুটগুলো আসে, সেখান থেকে আমরা বেস্ট কিছু আউটকামকে দেখি এবং সেই আউটকামগুলোকে নিয়ে আমরা শেয়ার করি এবং ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি যে এই মডেলগুলোকে ব্যবহার করার ফলেও সবাই একই মডেল ব্যবহার করলেও কেন ডিফারেন্ট হচ্ছে। বা একটা ডেটা সেট, সেটাকে নিয়ে আমরা একটা সফটওয়্যারে ফেললাম, তাকে একটা মেশিন লার্নিং মডেল দিয়ে চালালাম, তারপর তাকে ট্রেন করলাম, টেস্ট করলাম এবং সেখান থেকে তারা আউটকামটা দেখতে পেলো। যখন চোখের সামনে তারা দেখতে পায় একটা ভিজুয়াল ইন্টারপ্রিটেশনে, তখন তারা অনেক বেটার বুঝতে পারে রাদার দেন কিছু থিওরিটিক্যাল নোট। তো সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে স্টুডেন্টদের সাথে নিয়ে হাতে কলমে বসে যাওয়া। এছাড়াও অনেক এআই আমাদের টুল রয়েছে যেগুলো দিয়ে পাওয়ার পয়েন্ট বানানো, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট জেনারেশন, আপনার ইনফোগ্রাফিক্স জেনারেশন, ভেক্টর ইমেজ জেনারেশন, এগুলো তাদেরকে শেখানো পর আমি দেখেছি তারা খুব খুশি হয়েছে, কারণ সেই কন্টেন্টগুলো তারা অন্যান্য বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারে। তো এইভাবে আমরা মানে আমাদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করি, আর যে কনটেক্সটগুলো রয়েছে সেগুলোকে আমরা তার মাঝখানে বুঝিয়ে দিই। আচ্ছা স্যার, স্টুডেন্টদের একটি কোয়েশ্চেন, রিসার্চের ক্ষেত্রে মানে গবেষণা ক্ষেত্রে বিশেষ করে বায়োলজি, মেডিসিন বা জিনোমিক্সে এআই কিভাবে নতুন সম্ভাবনা তৈরি করছে? মেডিসিন, জিনোমিক্স, খুব ভালো প্রশ্ন। যে প্রশ্নটি করেছে তার এই সাবজেক্ট সম্বন্ধে সম্ভবত প্যাশন রয়েছে। আমাদের অবভিয়াসলি এখন বায়োফার্মা, আমাদের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ড্রাগ এবং বায়োফার্মা রিলেটেড অনেক প্রোডাক্টই আমরা তৈরি করার যে ইনিশিয়াল ধাপগুলো সেগুলো আমরা শেখাই, ড্রাগ ডিজাইনিং।
তার মধ্যে অজস্র মানে জায়গায় এআই এর ইউজ রয়েছে। আচ্ছা। যেমন ধরুন একটা ওষুধ তৈরি করার ক্ষেত্রে প্রথম হচ্ছে টার্গেট আইডেন্টিফিকেশন, যে কোনটা টার্গেট তাকে আইডেন্টিফাই করব। এবার অজস্র টার্গেট রয়েছে, আপনি ম্যানুয়ালি খুঁজলে আপনার অনেক সময় লাগবে। এআইকে আপনি বলে দিলেন যে এই 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 আমার হচ্ছে পারপাস, এআই খুঁজবে। ঠিক। তারপর হচ্ছে ভার্চুয়াল স্ক্রিনিং, অনেক ড্রাগের মলিকিউলস তারা রেডি, কিন্তু কোনটা বেটার কাজ করতে পারে এআইকে বলে দিন লিড অপটিমাইজেশন, সে খুঁজবে। তারপর হচ্ছে স্ট্রাকচার প্রেডিকশন, ওই ড্রাগটা ওই প্রোটিনের সাথে ইন্টারাক্ট করার জন্য কি এফিসিয়েন্ট স্ট্রাকচার তাদের মধ্যে রয়েছে, প্রেডিকশন, এআই সেটা খুঁজবে। তারপর হচ্ছে এই কম্পোনেন্টগুলো, এই প্রোটিনটার ওই ড্রাগটা সে কি তারা পারফেক্টলি বাইন্ড করবে, তারা কিভাবে বাইন্ড করবে, কি বন্ড তৈরি করবে, তাদের বাইন্ডিং এনার্জি কত, স্কোর কত, এআই এর মাধ্যমে সম্ভব। অ্যাডমেট বলে একটা প্রেডিকশনস রয়েছে যেটার মাধ্যমে একটা ড্রাগের কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করতে পারা সম্ভব, এগুলো এখন এআই এর মাধ্যমে পুরোপুরি সম্ভব। প্রোটিনের 3D স্ট্রাকচার তৈরি করতে গেলে আগে এক্স রে ক্রিস্টালোগ্রাফি করতে হতো, এটা একটা হাই থ্রুপুট প্রসেস এবং খুব কস্টলি। এখন আলফা ফোল্ড অ্যান্ড আলফা ফোল্ড 2 বলে মডেল প্রেডিকশন সার্ভার চলে এসছে এআই বেসড, যেখানে আপনি শুধু প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা পেস্ট করে দিলেই ও আপনাকে একটা 3D মডেল বানিয়ে দেবে, যেটা থেকে আপনার কাজটা হয়তো হুবহু হয়ে যাবে না, কিন্তু আপনি কয়েক স্টেপ এগিয়ে থাকবেন। সেটা করতে আপনার 3 মাস সময় লাগছিল, সেটা করতে হয়তো আপনার 3 সপ্তাহ সময় লাগবে। বড় বড় জিনোমিক ডেটা, তার মধ্যে সেই জিনোমের মধ্যে কোথায় কোথায় ছোট ছোট চেঞ্জ রয়েছে, এই চেঞ্জগুলো থাকলে কি ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বাড়তে পারে না কমতে পারে। একটা বড় পেশেন্ট ডেটা 2 লাখ 3 লাখ 4 লাখ, এআইকে ইমপ্লিমেন্ট করুন, এআই 5 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। তো এই জিনিসগুলোকে আমরা রিসার্চের কাজে, মেটা অ্যানালিসিস এবং আমাদের রিসার্চ আর্টিকেল লেখা, এইসব সমস্ত কাজে আমরা খুব ভালোভাবে ব্যবহার করি। এবং এগুলো ব্যবহার করতে গেলে একটু হাই থ্রুপুট কম্পিউটার ফেসিলিটি লাগে, আমরা সেই ওয়ার্ক স্টেশনে আমরা সেগুলো ব্যবহার করি এবং সেখান থেকে আমরা প্র্যাকটিস করি। কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়, সেটাকে আবার আমরা ট্রেনিং করি। এবং এই পুরো প্রসেসটাই এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে হয়। আমরা প্রত্যেক ফ্যাকাল্টি আমাদের ইন্ডিপেন্ডেন্টলি আমরা রিসার্চ করি, কিছু কোলাবোরেটিভ রিসার্চ হয়, অন্যান্য ইনস্টিটিউশনের সাথে আমাদের কোলাবোরেটিভ রিসার্চ হয়। সো মাল্টিফ্যাসেটেড প্রজেক্টেও কাজ হয়। তো সেক্ষেত্রে ড্রাগ রিলেটেড রিসার্চ বলুন, জিনোমিক্স রিলেটেড বলুন, বা প্রোটিওমিক্স রিলেটেড বলুন, বা মাইক্রোবায়োলজির কোনো পার্সপেক্টিভে কাজ বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের রিসার্চ ফেসিলিটিটা একটা খুব বড় জায়গা এখন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কাছে। এবং এআই যে মানে টুলগুলো, এই কাজগুলো করবার ক্ষেত্রে আমাদের কাছে এখন একটা খুব বড়, খুব হ্যান্ডি একটা ইকুইপমেন্ট। কারণ এগুলো থাকলে আমরা খুব বড় ডেটাকে খুব ইজিলি ইন্টারপ্রিট করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা টার্গেটের কাছে পৌঁছে যেতে পারি। এগুলোর মাধ্যমে আমরা অনেক ফাইটোকেমিক্যালস, যেমন ধরুন চা পাতা, জিরে, তারপর ধনে, হলুদ, তারপর হচ্ছে ওই রকম অনেক আমাদের ভেষজ যে নর্মাল মশলা বা ওষুধ, এই ফাইটোকেমিক্যাল কম্পোনেন্টস, তাদের মধ্যে যে কম্পাউন্ডগুলো রয়েছে তাদের নিজস্ব রোগ সারানোর কি ক্ষমতা রয়েছে, কি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেগুলোকে আমরা সব ডেটাবেসে রয়েছে, সেগুলোকে স্ক্রিন করে আমরা কোনো একটা প্রোটিনের সাথে ইন্টারাক্ট করিয়ে আমরা খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি যে এটা এই রোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই ইনফরমেশনটা আমরা তখন ড্রাগ ডিজাইনিং যে কনটেক্সট তাদের সাথে শেয়ার করি, পাবলিকেশন করি এবং এখান থেকে পেটেন্টও হয়। পেটেন্ট হওয়ার পর তারপর সেখান থেকে আমাদের নতুন ড্রাগ তৈরি হওয়ার যে অ্যাভিনিউ, ন্যাচারালি যে ক্রিয়েটর সে অনেক বেটার করতে পারে। ড্রাগ রিপারপাসিং হয়, ধরুন আপনি একটা ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা একটা পারপাসে, ধরুন এই প্যারাসিটামল বা অ্যান্টি অ্যালার্জি কোনো জিনিস যেটা খেলে আমার সর্দি কাশি কমে, কিন্তু এই ওষুধটার তো অন্য কোনো রোগেও হেল্প থাকতে পারে, সেটা আমি এআই দিয়ে স্ক্রিন করে নেব এবং তারপর সেটা আমরা একটা পেশেন্ট স্যাম্পেলে আগে ইউজ করার আগে আমরা সেই প্রেডিকশনসগুলো করে নিতে পারবো। এই কাজগুলো এআই কিন্তু আমাদের মেডিসিন এবং ড্রাগ ডেভেলপমেন্ট এবং জিনোমিক্স এবং অন্যান্য সমস্ত ফিল্ডে খুব অগ্রগণ্য ভূমিকা পালন করছে। আচ্ছা, মানে তাহলে স্যার, মানে যারা এআই বা এমএল শিখতে চায় সেই সমস্ত স্টুডেন্টরা কোথা থেকে শুরু করবে, মানে এই শেখার কাজটা কোথা থেকে শুরু করবে? এআই বা এমএল ডিরেক্টলি এখন অনেক জায়গাতেই শেখানো হয়, ইউটিউবেও অজস্র ফ্রি কোর্স রয়েছে, কিন্তু একটা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তার একটা পারপাস খুঁজে পাওয়া যায়। ধরুন আমি একটা কিছু করছি, এই কাজটার একটা পারপাস আমার থাকতে হবে। এবার যদি পারপাস না থাকে তাহলে আমার শেখাটা এলোমেলো হবে। তো যারা বায়োটেকনোলজিতে জয়েন করে, আমাদের যে ইউজি স্টুডেন্টরা বা পিজি স্টুডেন্টরা, তাদের প্রাইমারি টার্গেটই থাকে যে এখান থেকে আমরা বায়োটেকনোলজি রিলেটেড জবে আমরা যাব, অথবা আমরা বায়োটেকনোলজি রিলেটেড রিসার্চে যাব। মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও সেম।
তো সেক্ষেত্রে যাদের জব অপরচুনিটি যাদের যেরকম দরকার বা যারা রিসার্চে যেতে চায় তাদের সেই ওরিয়েন্টেড যে টাস্কগুলো রয়েছে সেখানে AIML এর যে ডিরেক্ট ইউজ, যেমন এই ড্রাগ ডিসকভারি অ্যান্ড ড্রাগ ডিজাইনিং, তেমন ড্রাগের স্ট্রাকচার প্রেডিকশন, ড্রাগ রিপারপাসিং, এগুলোকে আমরা ডিরেক্ট কোর্সের মধ্যে রেখেছি। এগুলোকে আমরা পড়াই, এগুলো সেমিস্টারে এক্সামও হয় এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষাও হয়। এগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষাও থাকে। তাহলে স্টুডেন্টরা একটা মাস্টার্স কোর্স বা একটা গ্র্যাজুয়েশন কোর্সের মাধ্যমে পুরো কনটেক্সটটাকে কিন্তু করায়ত্ত করে নিতে পারলো এবং সে নিজে প্র্যাকটিস করলে, মানে সে এটা অবশ্যই তার উপরে অনেকটা ডিপেন্ড করছে যে তাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। তাহলে কিন্তু সে যখন পরে একটা কোনো চাকরি বা আমাদের রিসার্চের ইন্টারভিউতে যখন সে বসবে, সে বললো আমি এই কাজটা হাতে কলমে জানি, আমি 4টে ড্রাগের স্ট্রাকচার ডিজাইন করেছি বা আমাদের ইনস্টিটিউটে এই কাজটার সাথে আমার একটা পেটেন্ট আছে। তাহলে তার পরবর্তীতে জব অপরচুনিটি এবং রিসার্চ ফিল্ডে অ্যাডভান্সমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে এই যে কারিকুলাম বা কোর্স রয়েছে, রেগুলার কোর্সেস, সেই রেগুলার কোর্সেসের মধ্যেই জয়েন করাটা অনেকটা বেটার যদি তারা এই ধরনের টার্গেট ওরিয়েন্টেড কাজে যেতে চায়। আর যদি এর বাইরে গিয়ে করতে চায় জাস্ট ফর প্যাশন, তাহলে তো অবভিয়াসলি ইন্টারনেটে অনেক অপশান রয়েছে। আর যদি তারা ডেভেলপার হতে চায় তাহলে তাদেরকে কম্পিউটার সায়েন্স বা ওই রিলেটেড কোর্সের মধ্যে তাদের জয়েন করতে হবে, যেখানে কিন্তু আমার মনে হয় একটা পড়াশোনা কোর্সে গিয়ে যতটা পড়াশোনা হয় সেটা কি মানে শুধুমাত্র কিছু অ্যাপ দিয়ে বা বাড়িতে বসে এরকম ইউটিউবে ভিডিওর মাধ্যমে সেটা কি সম্ভব? মানে হ্যাঁ, অতটা হয়তো সম্ভব না। এখন অনেকটা চেষ্টা করা হচ্ছে। আমাদের নিজেদেরও স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিরও যেমন ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে, আমরা ওইখানে আমাদের টিচারদেরও অনেক ভিডিও রয়েছে সমস্ত সাবজেক্টের, যে জিনিসগুলোকে আমরা ক্লাসরুম স্টুডেন্টরা এই ফ্যাসিলিটিটাও পায়। হ্যাঁ, তাদের কাছে এই অ্যাপটা মানে আছে এবং সেই অ্যাপের মাধ্যমে তাদের যে কোনো সময় ক্লিক করে তারা যে কোনো সাবজেক্টের যে কোনো লেকচারকে তারা ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে পারে, যেমন আমাদের ওই কোর্সেরা বা বেদান্তুতে যেরকম থাকে। তো এটা পুরোটাই আমাদের ফ্যাকাল্টিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং আমরা এই সিস্টেমটাকে এভাবেই রেখেছি যাতে স্টুডেন্টরা খুব ইজিলি, খুব বোরিং, মানে সিস্টেমটা ওদের কাছে যেন একটা ডাইভার্সিফাইড সিস্টেম, সবসময় এটা কিছু একঘেয়ে যেন না লাগে যে সকাল 10টায় আসলাম এই ক্লাসটাই করতে হবে, কিছু ফিল হবে না। নিজেদের যেরকম ভাবে তারা খুশি তারা সেভাবে শিখে নিতে পারবে, শেখাটা দরকার, পথ দেখানোর জন্য আমরা তো রয়েছি। স্যার মানে আমরা অনেকটাই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছি, বেশ কিছু কনফিউশন ছিল যেটা আপনি বলেছেন। তো আমরা অলমোস্ট প্রায় পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। আমি কয়েকটা কোয়েশ্চেন, মানে আর 2-3টে কোয়েশ্চেন আমি আপনাকে করব। স্টুডেন্টদের বক্তব্য যে এআই নিয়ে অতিরিক্ত একটা ভয় আছে তাদের, একটা ভুল ধারণা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু। স্টুডেন্টদের বক্তব্য যে তাদের থেকেও বেশি তাদের বাবা মায়েদের মধ্যে ভুল ধারণা আছে। তো এই বিষয়টা দূর করতে আপনি কি বার্তা দেবেন সবার কাছে? দেখুন, এআইকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ একে ভয় পেয়ে লাভও নেই। তার কারণ আপনি যত ভয় পাবেন, যাকে বেশি ভয় পাবেন সে তত বেশি আপনাকে জড়িয়ে ধরবে। এআইকে ভয় পেলে চলবে না, কোনো জিনিসকে, এই ধরনের যে কোনো টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টকে ভয় পেলে চলবে না। আমাদের আগে বাবা মায়েদের একটা ধারণা ছিল যে মোবাইল ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে, বাচ্চারা মোবাইল পেলে তাদের অনেক সমস্যা হয়ে যাবে। আপনি এখন পারবেন না, কারণ আপনি নিজে ব্যবহার করছেন। আপনার বাচ্চা ছোটোবেলা থেকে ডিজিটাল এবং স্মার্ট গ্যাজেটস দেখে বড় হচ্ছে, অ্যালেক্সা শুনে বড় হচ্ছে। হ্যাঁ, তো এই সব কনটেক্সটে যখন আপনি কাজ করছেন তখন আপনার ছোটো বাচ্চা যে এইটা থেকে জেনে বড় হচ্ছে এবং আগামীতে এই জিনিসগুলোকে আরও বেশি করে দেখবে, তখন কিন্তু আপনি তাকে আটকাতে পারবেন না। সুতরাং কোনো কিছু থেকে আটকানোর পরিবর্তে সব থেকে বেটার হবে, বাবা মায়েদের জন্য আমার এই বার্তা থাকবে যে আপনারাও চেষ্টা করুন এই জিনিসটা সম্বন্ধে একটা খুব ডিপথ না হলেও একটা সম্যক ধারণা তৈরি করতে এবং সেইভাবে আপনাদের ছেলে মেয়েদের সন্তানদের প্রস্তুত করান যাতে তারা এই সিস্টেমটার ভালো দিকগুলোকে তারা নিজেরা খুঁজে নেয়। ঠিক, সবসময় আমাদের হাতে ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিকটাকে খুঁজে নেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। খারাপ দিকে সিস্টেমে অনেকেই থাকবে যাদেরকে অনেক কিছু খারাপ কিছু বলবে বা চেষ্টা করবে, কিন্তু আপনাদের কাছে এসে যখন এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করবে বা আপনি যখন নিজে দেখবেন যে সে কোনো একটা কন্টেন্ট অ্যাক্সেস করছে, আপনি তাকে বোঝাবেন যে এই কাজটা এইভাবে না করে এইটা যদি তুই করিস, এটা থেকে কিন্তু তুই অনেক বেটার জিনিস করতে পারবি। তাকে বেটার হ্যাবিট ধরালে তার কিন্তু এআই এর সম্বন্ধে আগ্রহ বাড়বে, ভয়টাও দূর হবে এবং সে বুঝতে পারবে যে এই জিনিসটাকে ব্যবহার করতে থাকলে আগামীতে আখেরে আমারই লাভ এবং এটা সম্বন্ধে আরও নতুন কিছু জিনিসপত্র শেখা আমার দরকার। মানে স্যার যেমন খুব ছোট্ট একটা উদাহরণ, আগে আমরা
ইন্টারভিউতে যখন বসতাম বা আমরা আগে যখন দেখুন একটা কাগজ পেন নিয়ে বসতাম, এখন দেখুন আমার হাতে ফোন রয়েছে। আমি এটা অ্যাভয়েড করতে পারবো না এই সিস্টেমটা, কারণ এই যে কোয়েশ্চেন আনসার আমি স্টুডেন্টদের থেকে নিয়েছি সেটা আমি আমার ফোনেই নোট রেখেছি, কারণ স্টুডেন্টরা বাই ওভার ফোনই কোশ্চেনটা আপনাকে পাঠিয়েছে এবং আমি সেটা আপনাকে এখান থেকে ডিরেক্ট করছি। তো সবটাই তো রিলেটেড। যতটা বেশি কমিউনিকেটিভ হয় এবং আগামীতে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই এগুলোর ব্যবহার আরও বাড়বে। সুতরাং বাবা মায়েদের কাছে আমার অনুরোধ থাকবে যে সন্তানদের বা ছাত্রছাত্রীদের যাদেরকেই হোক তাদেরকে কিন্তু আপনারা সবসময় উৎসাহিত করবেন যে এই জিনিসটা সম্বন্ধে তাদের ভয় তাদের মধ্যে যাতে কেন্দ্রীভূত না হয়, তারা যেন বাস্তবে এই জিনিসটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কীরকম সেটা সম্বন্ধে অ্যাওয়্যার হয় এবং ভালো মন্দের তফাৎটা তারা নিজেরাই করে নিতে পারে। তারপর তো আমরা টিচাররা রয়েছি সিস্টেমে। তাহলে সেক্ষেত্রে স্যার একজন আজকের দিনে একজন মানে এই এআই চালিত যুগে আমি যদি বলতে যাই, একজন তরুণ বা একজন তরুণী কিভাবে নিজেকে প্রস্তুত করবে? এআই চালিত যুগে তরুণ বা তরুণীদের নিজেদের প্রস্তুত করার অনেকগুলো মানে অ্যাভিনিউ রয়েছে, তাকে চুজ করতে হবে কোন ভাবে সে যেতে চায়। প্রথম পদ্ধতি হচ্ছে যে তাকে পড়াশোনা করার সাথে সাথে, মানে আমরা যে কনভেনশনাল স্টাইলে পড়াশোনা করতাম সেই কনভেনশনাল স্টাইলে পড়াশোনা করার সাথে সাথে তাকে কিছু নতুন মানে কন্টেন্টকে বা নতুন টুলকে অ্যাডভান্সড ওয়েতে তাকে ইউজ করার প্রবণতা তৈরি করতে হবে। প্রথম ভালো লাগবে না, আমরা যারা খাতা পেনে পরীক্ষা দিতাম তাদেরকে এখন কম্পিউটারে মানে সেই যখন আবার সিবিটি মডেলে যখন পরীক্ষা দিতে বলা হয়, অনেক ছাত্রছাত্রীরাই বলে স্যার আগের সিস্টেমটাই ভালো ছিল। কিন্তু সিস্টেম তো চেঞ্জ হবে। আগে আমরা নোট বানিয়ে খাতায় পড়তাম, এখন গুগল নোটবুক এলএম আমি নিজেও ফলো করি। এত ভালো জিনিস যে 50টা পিডিএফকে এক জায়গায় সে কম্পাইল করে সে আমার পছন্দ মতো যে কোনো নোটকে ইনস্ট্যান্টলি ডেভেলপ করে দিতে পারছে। এতে কিন্তু আমার নোট বানানোর এফিকেসি কমে যাবে না, কারণ ওকে প্রপারলি ইনস্ট্রাকশন না দিলে নোটটা দিতেও পারবে না, দিতে হবে। সো এই ট্রেনিংটা, এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, তো তাকে জানতে হবে কোন কোন এআইকে সে ব্যবহার করতে পারবে। মানে সে মেটা এআইকে বেশি ব্যবহার করবে না সে এলএমকে বেশি ব্যবহার করবে, তাকে সেটা বুঝে নিতে হবে। তো সেই পারবে। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইউজও রয়েছে, যারা কন্টেন্ট জেনারেশনের সাথেই যারা প্যাশনেটলি যুক্ত তারা সেক্ষেত্রে সেই এআইগুলোকে ইউজ করবে। কিন্তু অ্যাকাডেমিক্সের পার্সপেক্টিভে আমি বলছি, সেক্ষেত্রে তাদের এই অ্যাকাডেমিক অ্যাপগুলোকে ইউজ করা জানতে হবে এবং সেগুলো সম্বন্ধে একটা সহজাত প্রবৃত্তি ডেভেলপ করতে হবে। প্রথম ভালো লাগবে না স্ক্রিনের সামনে বসে, একটা কালো স্ক্রিনে বসে একটু এদিক ওদিক করে লিখতে, কিন্তু একবার যদি সে ওই ট্রিকটা ধরে ফেলে যে কিভাবে কাজটা করা যায়, তাহলে কিন্তু সে নিজের মাথায় 10টা ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করতে পারবে, যেগুলোর মাধ্যমে সে অনেক রকমের কাজ খুব ইজিলি করে ফেলতে পারবে এবং শিখেও যেতে পারবে। এবং এখনকার জেনারেশন তো অতটা অ্যাডভান্সড, ওরা অটোমেটিক্যালি ওই জায়গাটা খুব সহজেই ধরে ফেলতে পারে, খুব ইজি। আমি তো দেখেছি এখনকার স্টুডেন্টরা কম্পিউটারে অনেক বেশি স্মার্ট। ইভেন আমার কাছে যে স্টুডেন্টরা কাজ করে, কিছুদিন আগে তার এমন স্টুডেন্ট যে ল্যাপটপ কিনেছে সে অতটা ওয়ার্ডেও কাজ করতে জানতো না, সে নিজে এখন এআই মডেল দিয়ে নিজে ছবি জেনারেট করে নিজে স্ট্রাকচার প্রেডিকশন করে আমাকে দেখাচ্ছে। সো শিখিয়ে দিলে কোনো ব্যাপারই না, একটু সঠিকভাবে সুপারভাইজড ওয়েতে আমরা একটু ধৈর্য নিয়ে আমরা যদি শেখাই, তাহলে স্টুডেন্টরা আমাদের 200% ফিডব্যাক দেবে বলে আমার অভিমত। স্যার সব শেষে আমি একটাই কোয়েশ্চেন জানতে চাইবো, সেটা হচ্ছে এআই বা এমএল শেখার ক্ষেত্রে আপনি ছাত্রছাত্রীদের কি পরামর্শ দিতে চান? মানে এখন কেন সে মানে শেখার প্রয়োজন, তো সে আমি বললামই। হ্যাঁ, মানে আপনি কি পরামর্শ দেবেন যে তোমরা এই ধরনের কাজের সুযোগ আছে, আচ্ছা, বা এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তো একটা হিউজ একটা ভাস্ট ক্যারিয়ার এক্সপিরিয়েন্স হতে পারে, তো আপনি কি মানে কি বলতে চান? এআই এমন একটা জিনিস, আমি প্রথমেই বললাম যে আমরা এর হাত থেকে এখন বাঁচতে পারবো না, আমরা চাইও না, তার কারণ আমরা এআইকে ডেভেলপই করেছি আমাদের কাজকে সহজ করবার জন্য। সো এখন আগামীতে যা ফিল্ড ডেভেলপ করবে, সেটা আর্টসের ফিল্ড হোক, কমার্সের ফিল্ড হোক, সায়েন্সের ফিল্ড তো অতি অবশ্যই, সেখানে সমস্ত ক্ষেত্রে আমাদের বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং অন্যান্য সমস্ত সাবজেক্টে এআই এর মানে ভূমিকা আগামীতে অপরিসীম এবং অপরিহার্য। সুতরাং আমাদেরকে প্রথম থেকেই কিন্তু এআই এর ব্যবহার সম্বন্ধে সচেতন হতে হবে এবং সেই ব্যবহারটা এমনভাবে জানতে হবে যেটা যেন খুব সাধারণ মানুষের মতো, অর্থাৎ আমরা সাধারণভাবে যেরকমভাবে আমরা একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করি, সেইভাবে আমরা কিভাবে
তাকে ট্রেনিং করতে পারি বা তার সাথে আমরা ইন্টারাকশনটাকে কীভাবে ডেভেলপ করতে পারি, এই কনফিডেন্সটা নিজের মধ্যে ডেভেলপ করে নিতে হবে। এটা করতে জানলেই কিন্তু এআই টুলগুলো ইজ নাথিং বাট ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এখানেও আমরা এআই ফিচার জেনারেট করছি, আমার হাতের সামনে জাস্ট একটা বাটন দেওয়া রয়েছে, ওখানে শুধু বাটনটাকে তোমাকে নিজেকে জেনারেট করতে হবে। এবং এই স্কিলটা যদি তোমরা ডেভেলপ করতে পারো, আগামীতে দেয়ার উইল বি থাউজেন্ড অফ কেরিয়ার অপরচুনিটিস যেগুলো তোমরা আগামীতে অ্যাক্সেস করতে পারবে উইথ বেটার স্যালারি স্কেল, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লাইফস্টাইলস বাড়ছে, আমাদের নিডস বাড়ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে স্কিল সেটাকেও কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। কনভেনশনাল স্কিল অবশ্যই থাকতে হবে, থিওরিটিক্যাল পড়াশোনার কোনো বিকল্প নেই, কিন্তু তার সাথে সাথে সেগুলোর ওপরে আমাদেরকে নতুন কিছু স্কিল ডেভেলপ করতে হবে, যে স্কিলগুলোকে তোমাদের এই এআই এবং এআই রিলেটেড যে কনটেক্সটগুলো নতুন করে উঠে আসছে, আরও নতুন কিছু কোর্স ডেভেলপ হবে, আরও নতুন কিছু আমাদের জ্ঞানের পরিধিটা আরও বাড়তে থাকবে, যে এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম। হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার আগে আমরা জানতামই না যে বাইরে একটা ব্ল্যাক হোল এরকম দেখতে হয়, তাকে আমরা ইনফ্রারেড ইমেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো যত বেশি টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টস হবে তত বেশি কিন্তু আমরা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করব। সো এআই এখনও শিশু লগ্নে রয়েছে, আমি বলবো এখনও একদম শিশু লগ্নে রয়েছে। একে সবাই কাজ করছে, যত ডেভেলপার তারা সবাই এআইকে নিয়ে কাজ করছে। চাইলে তুমিও করতে পারো তোমার নিজের সিস্টেমে, অবশ্যই একটু ভালো সিস্টেম লাগবে যদি একদম কোর থেকে কাজ করতে চাও, এবং তুমি নিজের সন্তানের মতো করে নিজেকে এআইকে ট্রেন করতে পারো, নিজের পেটের মতো করে এআইকে ট্রেন করতে পারো। এবং এই সিস্টেমগুলো সম্বন্ধে যত বেশি করে জানবে, তত জানার ইচ্ছা তৈরি হবে, তত জ্ঞানের পরিধি বাড়বে, এবং তত তোমার পরবর্তীতে কেরিয়ার অপরচুনিটিস বাড়বে, বা তুমি নিজেও অন্যান্যদের জন্য কেরিয়ার অপরচুনিটি খোলার রাস্তাও তৈরি করতে পারবে। অর্থাৎ এন্টারপ্রেনারশিপের কিন্তু একটা জায়গাও তৈরি হবে, ফ্রিল্যান্সিংয়ের অনেক জায়গা তৈরি হবে, তোমার ক্রিয়েটিভিটি তোমার নিজের ফ্রিল্যান্সিংয়ের জায়গা তৈরি করে দেবে। সুতরাং কনভেনশনাল পড়াশোনা বা কনভেনশনাল এইটা করে এই চাকরিই করব, এইটা করে ওই চাকরিই করব, এই ভাবনা থেকে বেরিয়ে এসে তোমরা নতুন কেরিয়ার অপরচুনিটিস খুঁজে নিতে পারবে। সুতরাং এআই এবং মেশিন লার্নিং এখন একটা জাস্ট অস্বীকার করা যায় না যে এর ভূমিকা অপরিসীম, এবং আগামীতে এর ভূমিকা অনস্বীকার্য, আগামীতে বাড়তেই থাকবে। সুতরাং সবাইকে আমার অনুরোধ যে এআই এবং এমএলকে অ্যাভয়েড না করে ভালোভাবে শেখো, শিখতে থাকো, এ কখনো তোমাকে বিমুখ করবে না। একদমই স্যার, আমরা আজকে কথা বললাম এআই এমএল নিয়ে, কিন্তু আমরা দুজন মানুষ কথা বললাম, যেটা খুব আনন্দের বিষয়। এবং খুব সুন্দর কিছু বিষয় যেগুলো কনফিউশন ছিল, স্যার আমি চেষ্টা করেছি স্টুডেন্টদের কোয়েশ্চেনগুলো আপনার সামনে আনেন, এবং স্যার সেগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে সেই কনফিউশনগুলো দূর করেছেন। সুতরাং যারা এখনও ভাবছেন যে এআই নিয়ে পড়াশোনা শুরু করবে, বা যাদের বাবা মারা ভাবছেন যে তাদের সন্তানদের পাঠাবেন, আর দেরি নয়, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে, যেখানে হাজার একটা সুযোগ রয়েছে পড়াশুনো করার। সুতরাং আমরা এখানেই আমাদের এই পডকাস্টটা শেষ করব, এবং আরও ফিরে আসব নতুন নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন নতুন কোনো বিষয় নিয়ে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সমুদ্রপাল মহাশয় স্যারকে। আমরা ফিরে আসব অন্য পডকাস্ট নিয়ে আপনাদের সাথে। আমি স্বর্ণালী, দেখতে থাকুন SVU পডকাস্ট।